আমাদের জীবনের সমস্ত সুখ দুঃখের ভার আমরা যাকে দিয়ে দিতে পারি তিনি রবীন্দ্রনাথ, যিনি আমাদেরকে প্রত্যেক দিন জীবন যাপনের উপায় বলে দেন। তাঁর লেখা একটি খুব বিখ্যাত পত্র, স্ত্রীর পত্র, আমার কাছে এটি খুব কাছের, কারণ আমার মনে হয় এইভাবে নারী চরিত্র গঠন শুধু বোধহয় সেই সময় উনিই করতে পেরেছিলেন। শ্রীচরণ কমলেশু। আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে, আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি, তাই মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লেখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে, তুমি আছো তোমার অফিসের কাজে। শামুকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ, কলকাতার সঙ্গে তোমার তাই। সে তোমার দেহ মনের সঙ্গে এঁটে গিয়েছে, তাই তুমি অফিসে ছুটির দরখাস্ত করলে না। বিধাতার বোধহয় তাই অভিপ্রায় ছিল, তিনি কিন্তু আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন। আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছর পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে, তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি। এ কিন্তু তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন তিনি ছাড়া যখন সেই সম্ভাবনার কথা আর কেউ জানত না, সেই শিশু বয়সে আমি আর আমার ভাই একসঙ্গেই সান্নিপাতিক জ্বরে পড়ি। আমার ভাইটি মারা গেল, আমি বেঁচে উঠলুম। পাড়ার সব মেয়েরাই বলতে লাগলো, মৃণাল মেয়ে কিনা, তাইও বাঁচল, ব্যাটা ছেলে হলে কি আর রক্ষা পেত? চুরি বিদ্যেতে জম পাকা, দামি জিনিসের উপরেই তার লোভ। আমার মরণ নেই, সেই কথাটাই ভালো করে বুঝিয়ে বলবার জন্যে এই চিঠিখানি লিখতে বসলাম। যেদিন তোমাদের দুঃসম্পর্কের মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে কনে দেখতে এলেন, তখন আমার বয়স 12। দুর্গম পাড়াগাঁয়ে আমাদের বাড়ি, যেখানে দিনের বেলা শেয়াল ডাকে। স্টেশন থেকে 7 ক্রোশ শ্যাকরা গাড়িতে এসে 3 মাইল কাঁচা রাস্তায় পালকি করে তবে আমাদের গায়ে পৌঁছানো যায়। সেদিন তোমাদের কি হয়রানি! তার উপরে আমাদের বাঙাল দেশের রান্না, সেই রান্নার প্রহসন আজও মামা ভোলেননি। তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেটাতে মেজ বউকে তোমাদের পছন্দ হলো। তোমার মায়ের একান্ত জিদ ছিল, নইলে এত কষ্ট করে আমাদের সে গাঁয়ে তোমরা যাবে কেন? বাংলাদেশে পিলে, যকৃৎ, অম্লশূল এবং কোণের জন্যে তো কাউকে খোঁজ করতে হয় না, তারা আপনি এসে চেপে ধরে, কিছুতেই ছাড়তে চায় না। বাবার বুক দূর করতে লাগলো, মা দুর্গা নাম জপ করতে লাগলেন। শহরের দেবতাকে পাড়া গাঁয়ের পূজারী কী দিয়ে সন্তুষ্ট করবে? মেয়ের রূপের ওপর ভরসা, কিন্তু সেই রূপের গুমর তো মেয়ের মধ্যে নেই। যে ব্যক্তি দেখতে এসেছে সে তাকে যে দামই দেবে সেই তার দাম। তাই তো হাজার রূপে গুণেও মেয়ে মানুষের সংকোচ কিছুতে ঘোচে না। সমস্ত বাড়ির, এমনকি সমস্ত পাড়ার এই আতঙ্ক আমার বুকের মধ্যে পাথরের মতো চেপে বসল। সেদিনকার আকাশের যত আলো এবং জগতের সকল শক্তি যেন 12 বছরের একটি পাড়াগেঁয়ে মেয়েকে 2 পরীক্ষকের 2 জোড়া চোখের সামনে শক্ত করে তুলে ধরবার জন্যে পেয়াদাগিরি করছিল। আমার কোথাও লুকোবার জায়গা ছিল না। সমস্ত আকাশকে কাঁদিয়ে দিয়ে বাঁশি বাজাতে লাগলো। তোমাদের বাড়িতে এসে উঠলুম। আমার খুঁতগুলি সবিস্তারে খতিয়ে দেখেও গিন্নির দল সকলে স্বীকার করলেন মোটের উপর আমি সুন্দরী বটে। সে কথা শুনে আমার বড় জায়ের মুখ গম্ভীর হয়ে গেল। অবশ্য আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমাদের বেশি দিন লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। ওই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘরকন্যার মধ্যে এতকাল কাটিয়েও
সে আজও টিকে আছে। মেয়ে মানুষের পক্ষে এক বালাই বটে। যাকে বাধা মেনে চলতে হবে, সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায় তবে ঠোকর খেয়ে তার কপাল ভাঙবেই। কিন্তু কি করব বলো? তোমাদের ঘরের বউয়ের যতটা বুদ্ধির দরকার, বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন। সে আমি এখন কাকে ফিরিয়ে দিই? তোমরা আমাকে মেয়ে জ্যাঠা বলে দুবেলা গাল দিয়েছ, কটু কথাই হয়েছে অক্ষমের সান্ত্বনা, অতএব সে আমি ক্ষমা করলুম। আমার একটা জিনিস তোমাদের ঘরকন্যার বাইরে ছিল, সেটা কেউ তোমরা জানোনি। আমি লুকিয়ে কবিতা লিখতুম, সে ছাইপাশ যাই হোক না কেন। সেখানে তোমাদের অন্তর্মহলের পাঁচিল ওঠেনি, সেইখানে আমার মুক্তি, সেইখানে আমি। আমার মধ্যে যা কিছু তোমাদের মেজ বউকে ছাড়িয়ে রয়েছে, সে তোমরা কোনো দিন পছন্দ করনি, চিনতেও পারোনি। আমি যে কবি, সেই 15 বছরেও তোমাদের কাছে ধরা পড়েনি। তোমাদের ঘরের প্রথম স্মৃতির মধ্যে সবচেয়ে যেটা আমার মনে জাগছে, সে তোমাদের গোয়াল ঘর। অন্তর্মহলে সিঁড়িতে উঠবার ঠিক পাশেই তোমাদের গরু থাকে। সামনের উঠোনটুকু ছাড়া তাদের আর নড়বার জায়গা নেই। সেই উঠোনের কোণে তাদের জাবনা দেবার কাঠের গামলা। সকালবেলা বেয়ারার নানা কাজ। উপবাসী গরুগুলো ততক্ষণ সেই গামলার ধারগুলো চেটে চেটে চিবিয়ে চিবিয়ে একেবারে খাবলা করে দিত। আমার প্রাণ কাঁদত। আমি পাড়া গাঁয়ের মেয়ে। তোমাদের বাড়িতে যেদিন নতুন এলুম, সেদিন 2টি গরু এবং 3টি বাছুরি সমস্ত শহরের মধ্যে আমার চিরপরিচিত আত্মীয়ের মতো আমার চোখে ঠেকল। যতদিন নতুন বউ ছিল, নিজে না খেয়ে লুকিয়ে ওদের খাওয়াতুম। যখন বড় হলুম, তখন গরুর প্রতি আমার প্রকাশ্য মমতা লক্ষ্য করে আমার ঠাট্টার সম্পর্কে ওরা আমার গোত্র সম্বন্ধে সন্দেহ প্রকাশ করতে লাগলেন। আমার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল। আমাকেও সে সঙ্গে যাবার সময় ডাক দিয়েছিল। সে যদি বেঁচে থাকতো, তাহলে সেই আমার জীবনের যা কিছু বড়, যা কিছু সত্য, সমস্ত এনে দিত। তখন মেজ বউ থেকে একেবারে মা হয়ে বসতুম। মা যে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারের। মা হবার দুঃখটুকু পেলুম, কিন্তু মা হবার মুক্তিটুকু পেলুম না। মনে আছে, ইংরেজ ডাক্তার এসে আমাদের অন্দর দেখে আশ্চর্য হয়েছিল এবং আঁতুর ঘর দেখে বিরক্ত হয়ে বকাবকি করেছিল। সদরে তোমাদের একটুখানি বাগান আছে, ঘরে সাজসজ্জা আসবাবের অভাব নেই, আর অন্দরটা যেন পশমের কাজের উল্টো পিঠ। সেদিকে কোনো লজ্জা নেই, শ্রী নেই, শয্যা নেই। সেদিকে আলো মিটমিট করে জ্বলে, হাওয়া চোরের মতো প্রবেশ করে। উঠোনের আবর্জনা নড়তে চায় না। দেওয়ালের এবং মেঝের সমস্ত কলঙ্ক অক্ষয় হয়ে বিরাজ করে। কিন্তু ডাক্তার একটা ভুল করেছিল। সে ভেবেছিল এটা বুঝি আমাদের অহরাত্র দুঃখ দেয়। ঠিক উল্টো জিনিসটা ছাইয়ের মতো। সে ছাই আগুনকে হয়তো ভিতরে ভিতরে জমিয়ে রাখে, কিন্তু বাইরে থেকে তার তাপটাকে বুঝতে দেয় না। তোমরা আমাকে যেমন করেই রাখো, দুঃখ যে আছে এ কথা মনে করবার কোথাও কোনো দিন মনে আসেনি। আঁতুর ঘরে মরণ মাথার কাছে এসে দাঁড়ালো, মনে ভয়ই হলো না। জীবন আমাদের কী বা, যে মরণকে ভয় করতে হবে? আদরে যত্নে যাদের প্রাণের বাঁধন শক্ত করেছে, মরতে তাদেরই বাঁধে। সেদিন যম যদি আমাকে ধরে টান দিত, তাহলে আলগা মাটি থেকে যেমন অতি সহজে ঘাসের চাপড়া উঠে আসে, সমস্ত শিকড় শুদ্ধ, আমি তেমনি করে উঠে আসতুম। বাঙালির মেয়ে তো কথায় মরতে যায়, কিন্তু এমন মরায় বাহাদুরিটা কি? মরতে লজ্জা হয়। আমাদের পক্ষে ওটা এতই সহজ। আমার মেয়েটি তো সন্ধ্যা তারার মতো ক্ষণকালের জন্য উদয় হয়েই অস্ত গেল। আবার আমার নিত্যকর্ম এবং গরু বাছুর নিয়ে পড়লুম। জীবন যেমনি তেমনি করেই গড়াতে গড়াতে শেষ পর্যন্ত কেটে যেত। আজকে তোমাকে এই চিঠি লিখবার কোনো দরকারই হতো না, কিন্তু বাতাসে
সামান্য একটা বীজ উড়িয়ে নিয়ে এসে পাকা দালানের মধ্যে অশ্বত্থ গাছের অঙ্কুর বের করে। শেষকালে সেইটুকু থেকে ইট কাঠের বুকে পাঁজর বিদীর্ণ হয়ে যায়। আমার সংসারের পাকা বন্দোবস্তের মাঝখানে ছোট একটুখানি জীবনের কণা কোথা থেকে উড়ে এসে পড়ল, আর তারপর থেকে ফাটল শুরু হলো। বিধবা মায়ের মৃত্যুর পরে আমার বড় জায়ের বোন বিন্দু তার খুড়তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে যেদিন আশ্রয় নিল, তোমরা সেদিন ভাবলে ই আবার কোথাকার আপদ। আমার পোড়া স্বভাব, কি করব বলো। দেখলাম তোমরা সকলেই মনে মনে বিরক্ত হয়ে উঠেছ, সেই জন্যেই এই নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো। পরের বাড়িতে পরের অনিচ্ছাতে এসে আশ্রয় নেওয়া, সে কত বড় অপমান। দায় পড়ে সেও যাকে স্বীকার করতে হলো, তাকে কি একপাশে ঠেলে রাখা যায়? তারপর দেখলুম আমার বড় জায়ের দশা। তিনি নিতান্ত দরদে পড়ে বোনটিকে নিজের কাছে এনেছেন, কিন্তু যখন দেখলেন স্বামীর অনিচ্ছা, তখন এমনি ভাব করতে লাগলেন যেন এ তাঁর এক বিষম বালাই, যেন একে দূর করতে পারলেই তিনি বাঁচেন। বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিলুম। দিদি বললেন, মেজবউ, গরিবের ঘরের মেয়ের মাটিতে খেতে অসুবিধে কোথায়? আমি যেন একটা বিপদই ঘটালুম। এমনিভাবে তিনি সকলের কাছে নালিশ করে বেড়ালেন, কিন্তু আমি নিশ্চয়ই জানি তিনি মনে মনে বেঁচে গেলেন। এখন দোষের বোঝা আমার উপরেই পড়ল। তিনি বোনকে নিজে যে স্নেহ দেখাতে পারতেন না, আমাকে দিয়ে সেই স্নেহটুকু করিয়ে নিয়ে তার মনটা হালকা হলো। আমার বড় জা বিন্দুর বয়স থেকে 2-4টে অঙ্ক বাদ দিতে চেষ্টা করতেন, কিন্তু তার বয়স যে 14-র চেয়ে কম ছিল না, এ কথা লুকিয়ে বললে অন্যায় হতো না। তুমি তো জানো, সে দেখতে এতই মন্দ ছিল যে পড়ে গিয়ে যদি মাথা ভাঙত তবে ঘরের মেঝেটার কতটা ক্ষতি হলো সেই নিয়েই সকলে ব্যস্ত হয়ে উঠত। কাজেই তার বাবা মার অভাবে যে তার বিয়ে দেবার কেউ ছিল না এবং তাকে বিয়ে করবার মতো মনের জোরই বা কজন লোকের ছিল, সে বিষয় সন্দেহ হওয়া স্বাভাবিক। বিন্দু বড় ভয় ভয় আমার কাছে এলো, যেন আমার গায়ে তার ছোঁয়া লাগলে আমি সইতে পারবো না। বিশ্ব সংসারে তার যেন জন্মাবার কোনো শর্ত ছিল না, তাই সে কেবলই পাশ কাটিয়ে চোখ এড়িয়ে চলত। আমার ঘরে যে তার একটুখানি জায়গা আছে, সেই কথাটি আমি অনেক আদর করে তাকে বুঝিয়ে দিলুম। কিন্তু আমার ঘর তো শুধু আমারই ঘর নয়, কাজেই আমার কাজটা সহজ হলো না। 2-4 দিন আমার কাছে থাকলেই তার গায়ে লাল লাল কি উঠল। হয়তো ঘামাচ্ছি, নয়তো আর কিছু হবে, কিন্তু তোমরা বললে বসন্ত। কেননা ও যে বিন্দু। তোমাদের পাড়ায় এক আনাড়ি ডাক্তার এসে বলল, আর 2-1 দিন না গেলে ঠিক বলা যায় না, কিন্তু সেই 2-1 দিন সবুর সইবে কে? আমি বললুম, বসন্ত হয় তো হোক, আমি তোমাদের সেই আঁতুর ঘরে ওকে নিয়ে থাকব, আর কাউকে কিচ্ছু করতে হবে না। এই নিয়ে আমার উপরে তোমরা সকলে মার মূর্তি ধারণ করেছ। এমনকি বিন্দুর দিদিও যখন অত্যন্ত বিরক্তির ভান করে পোড়া কপালি মেয়েটাকে হাসপাতালে পাঠাবার প্রস্তাব করেছেন, এমন সময়ে ওর গায়ে সমস্ত লাল দাগ একদম মিলিয়ে গেল। তোমরা দেখি তাতে আরও ব্যস্ত হয়ে উঠলে, বললে নিশ্চয়ই বসন্ত বসে গিয়েছে। কেননা ও যে বিন্দু। অনাদরে মানুষ হবার একটা মস্ত গুণ, তাতে শরীরটা একেবারে অজর অমর হয়ে ওঠে। ব্যায়ামও হতেই চায় না, মরার রাস্তাগুলোও একেবারে বন্ধ। রোগ তাই ওকে ঠাট্টা করে গেল, কিছুই হলো না। কিন্তু এটা বেশ বোঝা গেল, পৃথিবীর মধ্যে সবচেয়ে অকিঞ্চিতকর মানুষকে আশ্রয় দেওয়াই সবচেয়ে কঠিন। আশ্রয়ের দরকার যার যত বেশি, আশ্রয়ের বাধাও তার তেমনি বিষম। আমার সম্বন্ধে বিন্দুর ভয় যখন ভাঙল, তখন ওকে আর এক গেরোয় ধরল। আমাকে এমনি ভালোবাসতে শুরু করলো যে আমাকে ভয় ধরিয়ে দিল। ভালোবাসার এরকম মূর্তি সংসারে তো কোনো দিন দেখিনি। বইয়ে পড়েছি বটে, সেও তো মেয়ে পুরুষের মধ্যে। আমার যে রূপ ছিল সে কথা আমার মনে করবার কোনো কারণ বহুকাল ঘটেনি।
একদিন সেই রূপটা নিয়ে পড়ল এই কুশ্রী মেয়েটি। আমার মুখ দেখে তার চোখের আঁশ আর মিটত না। বলতো, দিদি, তোমার এই মুখখানি আমি ছাড়া আর কেউ দেখতে পাইনি। আমি যেদিন নিজে নিজে চুল বাঁধতুম সেদিন তার ভারী অভিমান। আমার চুলের বোঝা 2 হাত দিয়ে নাড়তে চাড়তে তার ভারী ভালো লাগতো। তোমাদের অন্দরমহলে কোথাও জমি 1 ছটাক নেই। উত্তর দিকের পাঁচিলের গায়ে নর্দমার ধারে কোনো গতিকে একটা গাব গাছ জন্মেছে। যেদিন দেখতুম সেই গাব গাছের নতুন পাতাগুলি রাঙা টকটকে হয়ে উঠেছে, সেই দিন জানতুম ধরাতলে বসন্ত এসেছে বটে। আমার ঘরকুন্ডার মধ্যেই ওই অনাদৃত মেয়েটার চিত্ত যেদিন আগা গোড়া এমন রঙিন হয়ে উঠল, সেদিন আমি বুঝলুম হৃদয়ের জগতেও একটা বসন্তের হাওয়া আছে। সে কোন স্বর্গ থেকে আসে, গলির মোড় থেকে আসে না। বিন্দুর ভালোবাসার দুঃসহ বেগ আমাকে অস্থির করে তুলেছিল। একবার তার উপর বড় রাগ হতো। এমনি করেই চলতে পারত, কিন্তু বিন্দুকে নিজের শক্তিতে বিদায় করতে না পেরে তোমরা প্রজাপতি দেবতার শরণাপন্ন হলে। বিন্দুর বর ঠিক হলো। বড়জা বললেন, বাঁচলুম, মা কালী আমাদের বংশের মুখ রক্ষা করলেন। বর কেমন তা জানি নে, তোমাদের কাছে শুনলুম সকল বিষয়েই ভালো। বিন্দু আমার পা ধরে জড়িয়ে কাঁদতে লাগলো। বলল, দিদি, আমার আবার বিয়ে করা কেন? আমি তাকে অনেক বুঝিয়ে বললুম, বিন্দু, তুই ভয় করিস নে, শুনেছি তোর বর ভালো। বিন্দু বললে, বর যদি ভালো হয় আমার কাছে কি আছে যে তার পছন্দ হবে? বরপক্ষরা বিন্দুকে দেখতে আসার নামও করল না। বরদিদি তাতে বড় নিশ্চিন্ত হলেন। কিন্তু দিন রাত্রে বিন্দুর কান্না আর থামতে চায় না। সে তার কী কষ্ট সে আমি জানি। বিন্দুর জন্যে সংসারে আমি অনেক লড়াই করেছি, কিন্তু ওর বিবাহ বন্ধ হোক এ কথা বলবার সাহস আমার হলো না। বিন্দু বললে একদিন, দিদি, বিয়ের আর 5 দিন আছে, এর মধ্যে আমার মরণ হবে নাকি? আমি তাকে খুব ধমকে দিলুম, কিন্তু অন্তর্যামী জানেন যদি কোনো সহজভাবে বিন্দুর মৃত্যু হতে পারত তাহলে আমি আরাম বোধ করতুম। বিবাহের আগের দিন বিন্দু তার দিদিকে গিয়ে বললে, দিদি, আমি তোমাদের গোয়াল ঘরে পড়ে থাকব, আমাকে যা বলবে তাই করব। তোমার পায়ে পড়ি, আমাকে এমন করে ফেলে দিও না। কিছু কাল থেকে লুকিয়ে লুকিয়ে তার দিদির চোখ দিয়ে জল পড়ছিল। সেদিনও পড়ল, কিন্তু শুধু হৃদয় তো নয়, শাস্ত্রও আছে। তিনি বললেন, জানিস তো বিন্দু, পতিই হচ্ছে স্ত্রীলোকের গতি মুক্তি সব। কপালে যদি দুঃখ থাকে তাকে কেউ খণ্ডাতে পারবে? আসল কথা হচ্ছে কোনো দিক দিয়েই কোনো রাস্তা নেই। বিন্দুকে বিবাহ করতেই হবে, তারপর যা হয় হোক। আমি চেয়েছিলুম বিন্দুর বিবাহটা যাতে আমাদের বাড়ি থেকেই হয়, কিন্তু তোমরা বললে না, তার কোনো উপায় নেই, বরের বাড়ি থেকেই বিবাহ হবে। আমার কিছু কিছু গয়না দিয়ে আমি লুকিয়ে বিন্দুকে সাজিয়ে দিয়েছিলুম। বোধ করি সেটা দিদির চোখে পড়ে থাকবে, কিন্তু সেটা তিনি দেখেও দেখেননি। দোহাই ধর্মের, সেজন্য তোমরা তাকে ক্ষমা করো। যাবার আগে বিন্দু তাকে জড়িয়ে ধরে বললে, দিদি, আমাকে তো তাহলে তোমরা নিতান্তই ত্যাগ করলে। আমি বললুম, না বিন্দি, তোর যেমন দশাই হোক না কেন, আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। 3 দিন পর তোমাদের গোয়াল ঘরে ঢুকে দেখি বিন্দু এক কোণে জড়সড় হয়ে বসে আছে। আমাকে দেখেই আমার পা জড়িয়ে ধরে লুটিয়ে পড়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। বিন্দুর স্বামী পাগল। সত্যি বলছিস বিন্দি? এত বড় মিথ্যে কথা তোমার কাছে বলতে পারি দিদি? তিনি পাগল। আমি সেই রাশ করা কয়লার উপরে বসে পড়লুম। মেয়ে মানুষকে মেয়ে মানুষ দয়া করে না? বিন্দুর স্বামী হঠাৎ পাগল, এ কথা বলে বোঝানো যাবে না।
এক এক দিন সে এমন উন্মাদ হয়ে ওঠে যে তাকে তালা বন্ধ করে রাখতে হয়। বিবাহের রাত্রে সে ভালো ছিল, কিন্তু রাত জাগা প্রভৃতি উৎপাতে দ্বিতীয় দিন থেকে তার মাথা একেবারে খারাপ হয়ে উঠল। বিন্দু দুপুরবেলায় পিতলের থালায় ভাত খেতে বসেছিল। হঠাৎ তার স্বামী থালা শুদ্ধ ভাত টেনে উঠোনে ফেলে দেয়। তৃতীয় রাত্রে যখন শাশুড়ি তাকে তার স্বামীর ঘরে শুতে বলল, বিন্দুর প্রাণ শুকিয়ে গেল। শাশুড়ি তার প্রচণ্ড, রাগলে তার জ্ঞান থাকে না। সেও পাগল, কিন্তু পুরো নয় বলেই আরও ভয়ানক। বিন্দুকে ঘরে ঢুকতে হলো। স্বামী সে রাত্রে ঠান্ডা ছিল, কিন্তু ভয়ে বিন্দুর শরীর যেন কাঠ হয়ে গেল। স্বামী যখন ঘুমিয়েছে, অনেক রাত্রে সে একা অনেক কৌশলে পালিয়ে এসেছে। তার বিস্তারিত বিবরণ লিখবার আর দরকার নেই। ঘৃণায় রাগে আমার সকল শরীর একেবারে জ্বলতে লাগলো। আমি বললুম, এমন ফাঁকির বিয়ে বিয়েই নয়। আমি বললুম, বিন্দু, তুই যেমন ছিলি তেমনি আমার কাছে থাক, দেখি তোকে কে নিয়ে যেতে পারে। তোমরা বললে বিন্দু মিথ্যা কথা বলছে। আমি বললুম, ও কখনো মিথ্যা বলেনি। তোমরা বললে, কেমন করে জানলে? আমি বললুম, নিশ্চয়ই জানি। তোমরা ভয় দেখালে। বিন্দুর শ্বশুর বাড়ি থেকে যদি পুলিশ কেস করে তাহলে মুশকিলে পড়তে হবে। আমি বললুম, ফাঁকি দিয়ে পাগল বরের সঙ্গে ওর বিয়ে দিয়েছে, এ কথা কি আদালত শুনবে না? তোমরা বললে, তবে কি এই নিয়ে আদালত করতে হবে? আমাদের কিসের দায়? আমি বললুম, নিজের গয়না বেচে যা করতে পারি তাই করব। আমার যে কি জোর আছে তা আমি জানি না, কিন্তু কসাইয়ের হাত থেকে যে গরু প্রাণ ভয় পালিয়ে এসে আমার আশ্রয় নিতে চাইছে পুলিশের ভয়ে, তাকে আর আমি সরিয়ে দিতে পারবো না। আমি স্পর্ধা করে বললাম, তা দিক, তারা থানায় খবর। এই বলে মনে করলুম বিন্দুকে এই বেলা আমি শোবার ঘরে এনে তালা বন্ধ করে বসে থাকি। খোঁজ করে দেখি বিন্দু নেই। তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন চলছে, তখন বিন্দু আপন মনে বাইরে গিয়ে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে। বুঝেছি এ বাড়িতে যদি সে থাকে তবে আমাকে নিয়ে বিষম বিপদে ফেলবে সে। মাঝখানে পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ আবার বাড়ালো। তার শাশুড়ি তর্ক করে এই যে তার ছেলে ওকে খেয়ে ফেলেছিল নাকি। মন্দ স্বামীর দৃষ্টান্ত সংসারে দুর্লভ নয়। তার সঙ্গে তুলনা করলে তার ছেলে তো সোনার চাঁদ। আমার বড় যা বললেন, ওর পোড়া কপাল, তা নিয়ে দুঃখ করে আর কি করব। তা পাগল হোক ছাগল হোক, স্বামী তো বটে। কুষ্ঠরোগীকে কোলে করে তার স্ত্রী শয্যার বাড়িতে নিয়ে পৌঁছে দিয়েছে, সতীসাধ্যের সেই দৃষ্টান্ত তোমাদের মনে জাগছিল। জগতের মধ্যে অধমতম কাপুরুষত্বের এই গল্পটা প্রচার করে আসতে তোমাদের পুরুষদের মনে আজ পর্যন্ত একটুও সংকোচ বোধ হয়নি, তোমাদের মাথাও হেঁট হয়নি। বিন্দুর জন্যে আমার বুক ফেটে গেল, কিন্তু তোমাদের জন্যে আমার লজ্জার সীমা ছিল না। আমি তো পাড়াগেঁয়ে মেয়ে, তার উপরে তোমাদের ঘরে পড়েছি। ভগবান কোন ফাঁক দিয়ে আমার মধ্যে এমন বুদ্ধি দিলেন? তোমাদের সব ধর্মের কথা আমি কিছুতেই সইতে পারলুম না। আমি নিশ্চয়ই জানতুম মরে গেলেও বিন্দু আমাদের ঘরে আর আসবে না, কিন্তু আমি যে তাকে বিয়ের আগে আশা দিয়েছিলুম তাকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। আমার ছোট ভাই শরৎ কলকাতায় কলেজে পড়ছিল। তোমরা তো জানোই, যত রকমের ভলেন্টিয়ারি করা, প্লেগের পড়ায় ইঁদুর মারা, দামোদরের বন্যায় ছোটা, এ সব কাজেই তার প্রচুর উৎসাহ। একদিন আমি তাকে ডেকে বললুম, বিন্দুর খবর যাতে আমি পাই তাকে সেই বন্দোবস্ত করে দিতে হবে। শরতের সঙ্গে আলোচনা করছি, এমন সময় তুমি ঘরে এসে বললে, আবার কি হাঙ্গামা বাঁধিয়েছ? আমি বললুম, সেই যা সব গোড়ায় বাঁধিয়েছিলুম তোমাদের ঘরে এসেছিলুম, কিন্তু সে তো তোমাদেরই কীর্তি। তুমি জিজ্ঞাসা করলে বিন্দুকে আবার এনে কোথাও লুকিয়ে রেখেছি। আমি বললুম, বিন্দু যদি আসতো তাহলে নিশ্চয়ই লুকিয়ে রাখতুম, কিন্তু সে আর আসবে না, তোমাদের ভয় নেই। শরৎকে আমার কাছে দেখে তোমার সন্দেহ আরও বেড়ে উঠল। আমি জানতুম
শরৎ আমাদের বাড়ি যাতায়াত করে, তোমরা কিছুতেই পছন্দ করো না। তোমাদের ভয় ছিল ওর ওপরে পুলিশের দৃষ্টি আছে, কোন দিন কোন রাজনৈতিক মামলায় পড়বে, তখন তোমাদের শুদ্ধ জড়িয়ে ফেলবে। সেই জন্য ওকে আমি ভাইফোঁটা পর্যন্ত লোক দিয়ে পাঠিয়ে দিতুম, ঘরে ডাকতুম না। শরৎ তখনই বিন্দুর খবর নিতে ছুটল। সন্ধ্যার সময় ফিরে এসে সে আমাকে বলল, বিন্দু তার খুড়তুতো ভাইদের বাড়ি গিয়েছিল, কিন্তু তারা তুমুল রাগ করে তখনই আবার তাকে শ্বশুরবাড়ি পৌঁছে দিয়ে গেছে। এর জন্যে তাদের খেসারত এবং গাড়ি ভাড়া দণ্ড যা ঘটেছে, তারা ঝাঁঝ এখনও মন থেকে মরেনি। তোমাদের খুড়িমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে তোমাদের বাড়িতে এসে উঠেছেন। আমি তোমাদের বললুম আমিও যাব। আমার এমন ধর্মে মন হয়েছে দেখে তোমরা এত খুশি হয়ে উঠলে যে কিছুমাত্র আপত্তি করলে না। এ কথা আমার মনে ছিল। এখন যদি কলকাতায় থাকি তবে আবার কোন দিক দিয়ে বিন্দুকে নিয়ে ফ্যাসাদ বাঁধিয়ে বসবো, আমাকে নিয়ে বিষম ঠেলা হবে। বুধবার আমার যাবার দিন। রবিবারে সমস্ত ঠিক হলো। আমি শরৎকে ডেকে বললুম, যেমন করে হোক বিন্দুকে বুধবারে পুরী যাবার গাড়িতে তুলে দিতেই হবে। শরতের মুখ প্রফুল্ল হয়ে উঠল। সে বললে, ভয় নেই দিদি, আমি তাকে গাড়িতে তুলে দিয়ে পুরী পর্যন্ত চলে যাব। ফাঁকি দিয়ে জগন্নাথ দেখা হয়ে যাবে। সেই দিন সন্ধ্যার সময় শরৎ আবার এলো। তার মুখ দেখেই আমার বুক দমে গেল। আমি বললুম, কি শরৎ, সুবিধা হলো না বুঝি? সে বললে, না। আমি বললুম, রাজি করাতে পারলি নে? সে বলল, এর আর দরকার নেই। কাল রাত্রিরে সে কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে। বাড়ির যে ভাইপোটার সঙ্গে তার ভাব করে নিয়েছিলুম, তার কাছে খবর পেলুম তোমার নামে সে একটা চিঠি রেখে গিয়েছিল, কিন্তু সে চিঠি ওরা নষ্ট করে দিয়েছে। যাক, শান্তি হলো। দেশ শুদ্ধ লোক চটে উঠল। বলতে লাগলো, মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরাটা একটা ফ্যাশন হয়েছে। তোমরা বললে এ সমস্ত নাটক করা। তা হবে, কিন্তু নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের উপরেই হয় কেন, আর বাঙালি বীর পুরুষদের কোঁচার উপর দিয়ে হয় না কেন, সেটা কিন্তু ভেবে দেখা উচিত। বিন্দিটার এমন পোড়া কপাল বটে, যতদিন বেঁচে ছিল রূপে গুণে কোনো যশ পায়নি, মরবার পরেও একটা প্রহসন হয়ে থেকে গেল। যাক, বিন্দুর তো আর আসবার দরকার হলো না, কিন্তু আমার দরকার ছিল। দুঃখ বলতে লোকে যা বোঝে, তোমাদের সংসারে তা আমার ছিল না। তোমাদের ঘরে খাওয়া পড়ার অসচ্ছল নয়। তোমার দাদার চরিত্র যেমনই হোক, তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে আমি বিধাতাকে মন্দ বলতে পারি। যদি বা তোমার স্বভাব তোমার দাদার মতোই হতো, তাহলে হয়তো মোটের উপর আমার এমনিভাবেই দিন চলে যেত এবং আমার সতীসাধ্যী বড় জায়ের মতো পতিদেবতাকে দোষ না দিয়ে বিশ্বদেবতাকেই আমি দোষ দেবার চেষ্টা করতুম। অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাই না। এ চিঠি সেজন্যে নয়। কিন্তু আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কী, তা আমি পেয়েছি। আমার আর দরকার নেই। তারপরে এও দেখেছি, ও মেয়ে বটে, তবু ভগবান ওকে ত্যাগ করেনি। ওর উপর তোমাদের যত জোরই থাক না কেন, সে জোরেরও অন্ত আছে। সে আপনার হতভাগ্য মানব জন্মের চেয়ে বড়। তোমরাই যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে, এ তো লম্বা তোমাদের পা নয়। মৃত্যু তোমাদের চেয়ে বড়। সে মৃত্যুর মধ্যে মহান। সেখানে বিন্দু কেবল বাঙালি ঘরের মেয়ে নয়, কেবল কারো খুড়তুতো ভাইয়ের বোন নয়, কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়, সেখানে সে অনন্ত। তোমাদের এই গলিকে আমি আর ভয় করি নে। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ।
তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে। ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আবরণখানা আগা গোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন। এইবার মরেছে মেজ বউ। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল, তার শিকলও তো কম ভারী ছিল না, তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল। প্রভু, তাতে তার যা হবার তা হোক। এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমিও বাঁচব, আমিও বাঁচলুম। তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন মৃণাল।